পলিটিক্যাল পার্টি গঠন করেছিলেন এবং তিনি বিশ্বাস করতেন যে সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়েই ভারতের স্বাধীনতা আনা সম্ভব। গান্ধীজির অহিংস আন্দোলনে স্বাধীনতা আসবে কিনা সে বিষয়ে তার যথেষ্ট সন্দেহ ছিল, তাই তিনি সশস্ত্র বিপ্লবের পথই বেছে নিয়েছিলেন এবং এই সশস্ত্র বিপ্লবের জন্য তাকে ইংরেজরা 11 বার জেলে পাঠিয়েছিল, তাকে কারাবরণ করতে হয়েছিল। তিনি বিশ্বাস করতেন যে আপোষে স্বাধীনতা আসবে না, তাই তিনি বলেছিলেন যে স্বাধীনতা ইংরেজরা কবে আমাদের দেবে তার জন্য অপেক্ষা না করে আমাদের তাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমে যেতে হবে। আমরা সবাই জানি যে যখন তিনি নেতাজি ভবনে এলগিন রোডে গৃহবন্দী ছিলেন, তখন সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে, তখন তিনি ভেবেছিলেন যে ইংরেজরা আমাকে ছাড়বে না, আমাকে পালিয়ে যেতে হবে। তাই তিনি আফগানি ছদ্মবেশ ধারণ করে আফগানিস্তান থেকে সোভিয়েত ইউনিয়নে চলে যান। সোভিয়েত ইউনিয়নের মস্কো থেকে উনি রোম হয়ে বার্লিনে পৌঁছেন। বার্লিনে তিনি একটা ইন্ডিয়া ফ্রি মুভমেন্ট সেন্টার বা স্বাধীন ভারত একটা কেন্দ্র স্থাপন করেন এবং বার্লিনে থাকাকালীন তিনি তখনকার জার্মানির চ্যান্সেলর অ্যাডলফ হিটলারের সঙ্গে দেখা করেন এবং ভারতের স্বাধীনতার জন্য তিনি সুভাষচন্দ্র হিটলারের কাছে সাহায্য প্রার্থনা করেন। কিন্তু হিটলার কাছ থেকে এ বিষয়ে খুব একটা সাড়া না পেয়ে তিনি 1943 সালে জার্মান ত্যাগ করেন, একটা সাবমেরিনে করে জাপানে চলে আসেন। তখন জাপান অধিকৃত সিঙ্গাপুরে রাসবিহারী বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল। যখন নেতাজি এসে পৌঁছে গেলেন, তখন রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব সুভাষচন্দ্রের হাতে সমর্পণ করলেন। তারপরে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা ভারতের জাতীয় সৈন্যবাহিনী ওখানে স্থাপিত হলো এবং সেই জাতীয় সৈন্যবাহিনীতে প্রায় 85,000 সৈন্য ছিলেন এবং তার মধ্যে রানী লক্ষ্মীবাই কম্বার একটা নারী বাহিনীও ছিল। তখন এই প্রাদেশিক যে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হলো, সেই আজাদ হিন্দ সরকারকে তখনকার দিনের অক্ষ শক্তির বা অ্যাক্সিস পাওয়ারের 9টা রাজ্য তাকে স্বীকৃতি দিয়েছিল এবং সেই আজাদ হিন্দ সরকারের নিজস্ব মুদ্রা ছিল, আইন কানুন ছিল এবং বাহিনীও ছিল। তা নেতাজি তখন ভাবলেন যে এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে নিয়ে আমরা ভারত থেকে ইংরেজদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। সেই জন্য তিনি, আমরা জানি, উত্তর পূর্ব ভারত দিয়ে ঢুকে পড়ে মণিপুর থেকে ইম্ফল পর্যন্ত, মণিপুরের মধ্যে ইম্ফল পর্যন্ত অগ্রসর হয়েছিল এবং তাতে জাপানি শক্তির মদত ছিল। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান নিজেই পরাক্রম হেরে যায় এবং আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তখন আইএনএ থেকে জাপানি সৈন্যদের তিনি তুলে নেন এবং অর্থ সরবরাহতেও অনেক টান পড়ে, তারা কমিয়ে দেয়। তখন নেতাজির এই ন্যাশনাল ইন্ডিয়ান আর্মিও আত্মসমর্পণ করতে বাধ্য হয়। নেতাজি আশা করেছিলেন যখন তিনি ভারতে ঢুকবেন, ভারতকে স্বাধীন করার জন্য ব্রিটিশের আন্ডারে যে সমস্ত ভারতীয়রা ছিল তারা এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে যোগ দেবে, কিন্তু বাস্তবে সেটা সম্ভব হয়নি। যাই হোক, নেতাজি আমাদের মধ্যে আর নেই, কিন্তু নেতাজি যে অবদান, তার যে স্লোগান শুনতে পারি না। তিনি তৎকালীন সেনাবাহিনীকে অনুপ্রাণিত করেছেন, বলেছেন দিল্লি চলো। তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন
গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। তুমি আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তিনি সৈন্যবাহিনীকে উৎসাহিত করেছেন, বলেছেন কদম কদম বাড়ায় যা। এইভাবে তিনি সবাইকে অনুপ্রাণিত করেছেন। তার যে সমস্ত স্লোগান ছিল, ইত্তেফাক মানে ইউনিটি, ইত্তেফাক মানে এগ্রিমেন্ট, কুরবানি মানে স্যাক্রিফাইস, এগুলো আমরা ভুলতে পারি না। তিনি তার যে স্লোগান ছিল ইনকলাব জিন্দাবাদ, সেই স্লোগান আজও আমরা বিভিন্ন জায়গায় আমাদের রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধ করার জন্য বলে থাকি। আর তার যে শেষ স্লোগান জয় হিন্দ, গ্লোরি টু ইন্ডিয়া, সেটা আমরা সবসময় বলে। নেতাজি আমরা জানি স্বরাজ পত্রিকা প্রকাশনা করেছিলেন এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাস পরিচালিত ফরওয়ার্ড পত্রিকারও তিনি সম্পাদনা করেছেন। তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের দেশপ্রেমে এবং তার ভাব ভক্তিতে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন, যেমন একদিকে, অন্যদিকে তেমনি স্বামী বিবেকানন্দের চিন্তা, ভাবনা, বাণী এবং তার দূরদৃষ্টি সুভাষচন্দ্রকে অনুপ্রাণিত করেছিলেন। স্বামীজি তৎকালীন ভারতের যে নবমূল্যায়ন করার চেষ্টা করেছিলেন, নেতাজি তাকে সাদরে গ্রহণ করেছিলেন এবং সেই নবভারতের উন্নয়নে নেতাজির দান আমরা দেখতে পাই। রবীন্দ্রনাথের তিনি স্নেহধন্য ছিলেন। রবীন্দ্রনাথ স্বদেশের চিত্তে প্রাণ ফিরিয়ে আনার জন্য সুভাষচন্দ্রের উদ্দেশ্যে তিনি দাসের দেশ নাটিকা সমর্পণ করেছিলেন। এইভাবে তৎকালীন আমাদের যারা নেতা ছিলেন তাদের সবারই স্নেহধন্য হয়েছিল। নেতাজি ভাগবত গীতায় বিশ্বাস করতেন, নিয়মিত তিনি গীতা পাঠ করতেন এবং তার থেকে অনুপ্রেরণা পেতেন। এইভাবে নেতাজিকে একদিকে যেরকম আমরা তাকে রাজনৈতিক জীবনে দেখতে পাই, সামাজিক জীবনে, আধ্যাত্মিক জীবনেও তার পরিচয় আমরা খুঁজে পাই। একবার মনে পড়ে, যখন নেতাজির বয়স 14-15 বছর ছিল, তখন তিনি মা প্রভাবতী দেবীকে একটা চিঠি লিখেছিলেন যে, মা, তুমি কি চাও আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে প্রচুর টাকা পয়সা রোজগার করি, বাড়ি করি, না একটা সাধারণ মানুষ, একটা গরিব মানুষ হয়ে এমন কিছু একটা করি যাতে পৃথিবীর সব লোক আমার উদ্দেশ্যে, আমার সম্মানে মাথা নোয়াবে। তাই পরবর্তী জীবনে আমরা নেতাজিকে দেখতে পাই, তিনি বলেছেন যে স্বদেশের জন্য, স্বদেশের কল্যাণে আর স্বদেশকে মুক্ত করার জন্য আমি নিজের জীবন বিসর্জন দিতেও কুণ্ঠিত নয়। এই সত্যকে তিনি প্রাণ দিয়ে অনুভব করেছিলেন এবং তিনি আশা করেছিলেন যে পরবর্তী যারা ভারতের মানুষ, পৃথিবীর মানুষ তাকে মনে রাখবে। তাই তিনি আজও আমাদের মধ্যে না থেকেও অমর হয়ে রয়েছেন। তাই আজকে তার আসন শূন্য। কবির ভাষায় বলতে ইচ্ছে করে, তোমার আসন শূন্য আজকে হেবি পূর্ণতা।